রফিকুল আলম এই মুহূর্তে প্লেনের জানালা দিয়ে তাকিয়ে বাইরের মেঘ দেখছেন, মেঘের সমুদ্র। তার হাতে আমেরিকার ওয়ান ওয়ে টিকিট। এর আগেও বার কয়েক দিনে আমেরিকা গেছেন, কিন্তু তখন প্রতিবারই তার ছিল রিটার্ন টিকিট। গেছেন, কিছুদিন থেকে চলে এসেছেন, কিন্তু এবার যাচ্ছেন আর আসবেন না এই সিদ্ধান্ত নিয়ে। তার কেমন যেন নিরালম্ব লাগছে। ওয়ান ওয়ে টিকিট টু দ্য মুন গানটা মনে পড়ছে। তার করটিতে তখন ভাবনার ম্যাঙ্কি জাম্পিং। বানর যেমন র্যান্ডমলি এক গাছের ডাল থেকে অন্য গাছের ডালে ঝুলে বেড়ায়, তার ভাবনা তেমন ডাল থেকে ডালে ঝুলছে। অ্যারোনটিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে রফিকুল আলমের বিশেষ আগ্রহ আছে। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছে ছিল তার, হয়নি। শৈশবে কলসির ভাঙা চারা দিয়ে পুকুরে ব্যাঙ লাফ খেলার কথা মনে পড়ে তার। তিনি জানেন যে প্লেন আকাশে উড়বার মূল সূত্রটা আছে ওখানে। কলসির ভাঙা চারার কাভারটার মধ্যে বাতাসের যে প্রেশার আর বাইরের যে প্রেশার, এর তারতম্যের কারণেই ওটা পানির ওপর থেকে উড়ে যায়। প্লেনের ওপরে ওড়ার মূল ব্যাপারটা ওইখানে। রাইট ব্রাদার্স পদার্থবিদ্যার ওই সূত্রটাই কাজে লাগিয়েছিলেন। কলসির ভাঙা চারার মতো রানওয়ে ছুটে প্লেন উঠে গেছে আকাশে। সেখানে রফিকুল আলম বসে আছেন ওয়ানওয়ে টিকিট হাতে। তার বড় ভাই আমেরিকা থেকে স্পন্সরশিপ পাঠিয়েছিলেন অনেক দিন আগে, কিন্তু কেন দেশ ছেড়ে যাবেন সেটা তিনি ঠিক বুঝে উঠতে পারছিলেন না। রফিকুল আলমের মনে পড়ে তার স্ত্রী প্রতি রাতে বিছানায় ঘুম আর জেগে থাকার সীমান্তে দাঁড়িয়ে একটা করে যুক্তি দেখাতেন কেন দেশ ছাড়া উচিত। কিন্তু রফিকুল আলম কিঞ্চিৎ গারল কিসিমের, যুক্তিসমূহ তার বিশেষ বোধগম্য হতো না। তার স্ত্রী তখন দাবি তোলেন রফিকুল আলম যদি না যান, তিনি যেন তার স্ত্রী এবং ছেলেকে আমেরিকায় রেখে আসেন। অবশেষে তাই সিদ্ধান্ত হয়। তারপর একদিন প্যাচার একাগ্রতা নিয়ে তার স্ত্রী সুটকেস গোছান। স্ত্রী সেই সুটকেস গোছানোর দৃশ্যটা তার মনে পড়ে। তার স্ত্রী সাবিহা এবং ছেলে অনিন্দ এখন আমেরিকার এক বিখ্যাত শহরে আছে। জমানো টাকা খরচ করে রফিকুল আলম সেই শহরে যান, কিন্তু আবার দেশে ফিরে আসেন। পিংপং বলের মতো তিনি এ কোর্ট থেকে ও কোর্টে লাফালাফি করছেন এতদিন। কোন কোর্টে থাকবেন সিদ্ধান্ত নিতে পারছিলেন না, কিন্তু এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন। তার একমাত্র শালিকা নায়নার মেয়ের জন্মদিনে ম্যাজিক দেখাচ্ছিলেন রফিকুল আলম। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মতো ম্যাজিকেও আগ্রহ আছে রফিকুল আলমের। পারিবারিক অনুষ্ঠানে মাঝে মাঝে ম্যাজিক দেখান রফিকুল আলম। বাচ্চাদের নাকের ভেতর থেকে জাদু করে খুচরো পয়সা বের করেন। সেদিনও তাই করছিলেন। সেদিনের সেই রাতের পরেই আমেরিকার ওয়ান ওয়ে টিকিট কাটার সিদ্ধান্তটা চূড়ান্ত করেন রফিকুল আলম। তার এককালীন বন্ধু রফিকুল ইসলাম, প্রায় একই নামে নাম, শুধু আলম আর ইসলামের পার্থক্য, যাকে তিনি মিতা বলে ডাকতেন, যে পরে তার শালিকা নায়লাকে বিয়ে করে ভাইরা হয়েছে। তবে মোটা গোফটার কথা মনে পড়ে রফিকুল আলমের। পুরনো বন্ধুকে একই বাড়ির সদস্য করলে মজাই হবে, এই ভেবে নায়লার সাথে রফিকুল ইসলামের বিয়ের ঘটকালি তিনিই করেছিলেন। তারপর তারা একই ফ্ল্যাটের 3 তলা এবং 4 তলায় থাকতেন। রফিকুল আলমের মনে হয় সাম্প্রতিক বছরগুলো অ্যারোনটিক্যাল হিস্ট্রির জন্য খুব খারাপ সময়। অনেকগুলো বাজে অ্যাক্সিডেন্ট হয়েছে এর মধ্যে। একটা মালয়েশিয়ান এয়ারলাইন্স কেমন বেমালুম হাওয়া হয়ে গেল, এ নিয়ে নানা রকম হাইপোথিসিস তিনি শুনেছেন। কেউ বলছে প্লেনটা ম্যাক্সিমাম অল্টিটিউডের ওপর চলে গিয়েছিল এবং সেখানে অক্সিজেন লেভেল কমে যাওয়ায় প্লেনের যাত্রী থেকে শুরু করে পাইলট সবাই মারা যায়। পাইলট মারা গেলেও প্লেন অটোতে অনেকক্ষণ চলতে পারে। একা একা অনেকক্ষণ চলার পর প্লেনটা সমুদ্রে পড়ে গেছে। একটা প্লেন চলছে ঘণ্টাখানেক ধরে, অথচ এর সব যাত্রী পাইলট মৃত। দৃশ্যটা দেখে অবাক লাগে রফিকুল আলমের। কেউ কেউ বলেছে প্লেনটাকে আসলে কি আমেরিকা গায়েব করে দিয়েছে। আজকের পৃথিবীতে এত বড় একটা অবজেক্ট পৃথিবী থেকে হাওয়া হয়ে যাওয়া তো অসম্ভব। তবে আমেরিকা সিকিউরিটির নামে, মিলিটারি রিসার্চের নামে বহু রকম এক্সপেরিমেন্ট করে থাকে। অনেকে মনে করে ওরাই ওই বিমানটাকে কোথাও নামিয়ে ফেলেছে। ওরা ড্রোন তৈরি করেছে পাইলট ছাড়াই যাতে প্লেন চলতে পারে সে ব্যবস্থা করতে। ওরকম হয়তো কোনো নতুন ডিভাইস তৈরি করেছে যেটা দিয়ে তারা কোনো উড়ন্ত বিমান মাটিতে নামাতে চায়। তারা একটা এক্সপেরিমেন্ট হয়তো করেছে ওই মালয়েশিয়ান প্লেনটার ওপর। কোনো নির্জন দ্বীপে হয়তো নামিয়েছে সেই প্লেন। আমেরিকার দখলে তো পৃথিবীর কত জায়গায় কত দ্বীপ আছে।
সেরকম কোনো একটা দ্বীপে হয়তো নামিয়ে বিমানটাকে ধ্বংস করে দিয়েছে তারা। এগুলো এক ধরনের কনস্পিরেসি থিওরি, কিন্তু রফিকুল আলমের কাছে এই থিওরি একেবারে অমূলক মনে হয় না। আমেরিকা তো ধুরন্ধর দেশ, এমন কিছু করাও অসম্ভব না তাদের জন্য। তিনি অবশ্য সেই ধুরন্ধর দেশেই যাচ্ছেন। এসব যখন উনি ভাবছেন, তখন বিমানবালা রফিকুল আলমের কাছে জানতে চান ভেজ আর নন ভেজ। রফিকুল আলমের মনে হয় বিমানের ভেতরের এই সরু গলিকে আলোকিত করে রাখেন এইসব নারী। তারা ব্যাপক সেজেগুজে থাকেন, এটা তাদের পেশাগত দায়িত্ব। তাদের কেমন যেন প্লাস্টিকের তৈরি বলে মনে হয় রফিকুল আলমের। তবু আকাশের ভেতরের এই বাড়ির অতিথি হয়ে বসলে এই প্লাস্টিক নারীরা যখন আপ্যায়ন করতে আসেন, তখন রফিকুল আলম ভুলে যান যে শূন্যে খুব বিপজ্জনকভাবে ভেসে আছেন। রফিকুল আলম ননভেজ খাবার নেন। ট্রাভেল এজেন্টের ম্যানেজার এবার বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করছিলেন রফিকুল আলমকে, ব্যাপার কি ভাই, কোনোবার তো ওয়ান ওয়ে টিকিট কাটেন না, এবার হঠাৎ? কিন্তু ট্রাভেল এজেন্টের ম্যানেজারকে কি বলবেন তিনি? ব্যাপার জটিল। এই জটিলতা তাকে কি করে বোঝাবেন? রফিকুল আলম বরং তাকে বলেন, সবাই তো বরং জিজ্ঞাসা করে আগে কেন ওয়ান ওয়ে টিকিট কাটিনি, কেন বারবার ফিরে এসেছি। ম্যানেজার, তা তো ঠিকই, দেশ ছেড়ে যাওয়ার তো 101টা যুক্তি আছে। আমার এক বন্ধু সেদিন চলে গেল অস্ট্রেলিয়া, বলছিল অন্তত বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে এখন দেশ ছাড়া উচিত। রফিকুল আলম বলেন, এসব আসলে হিপোক্রেট যুক্তি। যারা এসব বলে বিদেশে যাওয়ার লোভ তাদেরও কম নাই, বাচ্চাদের ঢাল বানিয়ে মহৎ হবার চেষ্টা করে আর কি। ম্যানেজার, কিন্তু ভাই, বিদেশে গেলে অন্তত পেট্রোল বোমায় তো পুড়ে মরতে হবে না। রফিকুল আলম, বোমা তো ভাই লন্ডনের বাসেও পড়ে নাই। বাসের বোমায় বহু লোক মারা গেছে সেখানে। সেদিন অস্ট্রেলিয়ায় এক কফি শপে ঢুকে এক লোক গুলি করে মেরে ফেললো কফি খেতে আসা নিরীহ লোকজনকে। কতগুলো এয়ারপোর্টে, এমনকি সিনেমা হলেও টেরোরিস্ট অ্যাটাক হলো। তো রিস্ক কোথাও কম নাই, বুঝলেন? আসল কথা হচ্ছে, পৃথিবীতে বিশ্বাসের আর কোনো জায়গা নাই। পৃথিবীটা একটা ডেঞ্জারাস জায়গা হয়ে গেছে। আর শুনেন ভাই, ওই যে পেট্রোল বোমার কথা বললেন না, কথা হচ্ছে যারা এই দেশ থেকে মাইগ্রেশনের চিন্তা করে তারা কেউ ওইসব বাসে চড়ে না যেখানে বোমা পড়ে, বুঝলেন? রফিকুল আলমের হাতে দেশ না ছাড়ার নানা রকম যুক্তি, তবু তার হাতে ওয়ান ওয়ে টিকিট। রফিকুল আলমের মাথায় ভাবনার বানর লাভ। আরও একটা অ্যারোনটিক্যাল ডিজাস্টারের কথা মনে পড়ে তার। মালয়েশিয়ান এয়ারলাইন্সের আরেকটা প্লেনের কথা মনে পড়ে, যেটাকে মাটি থেকে কামান মেরে ভুল করে উড়িয়ে দেওয়া হলো। কামানটা রাশিয়ানরা না ইউক্রেনরা মেরেছে সেটা নিয়ে বিতর্ক চলল। বেচারা মালয়েশিয়ান এয়ারলাইন্সের প্লেনটাকে ভুল করে তারা ভেবেছিল শত্রুর প্লেন। রফিকুল আলমের আবারও মনে হয় সমস্যার মূলে হচ্ছে ওই সন্দেহ আর অবিশ্বাস। পৃথিবীটা যে আর একটা অ্যাবসলিউটলি আনপ্রেডিক্টেবল জায়গা হয়ে গেছে, এটা যে একটা ডেঞ্জারাস প্লেসে পরিণত হয়েছে সেই ব্যাপারে এখন সে নিশ্চিত। এই বোধ রফিকুল আলমের খুব হয়েছে যে কাউকে বিশ্বাস করার আর কোনো উপায় নেই এখন। তার মনে হয় ট্রাভেল এজেন্টের ম্যানেজারকে অন্তত এইটুকু তিনি বলতে পারতেন যে তার ওয়ান ওয়ে টিকিট কাটার পেছনে আসলে রয়েছে এই বিশ্বাসহীনতারই সংকট। শ্যালিকা নায়লার মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে ম্যাজিক দেখানোর সেই রাতে পুলিশের সাথে যে এনকাউন্টার তার হয়েছে, এর আগে মাত্র একবার একজন পুলিশের সাথে খানিকটা কথাবার্তা হয়েছিল রফিকুল আলমের। এছাড়া থানা, পুলিশ ইত্যাদি থেকে শত হাত দূরে থাকেন তিনি। সেদিন রাতের চিটাগাং মেলে ঢাকা ফিরছিলেন রফিকুল আলম। সকাল হয়ে গেছে, ততক্ষণে ট্রেন ঢাকা পৌঁছে যাবার কথা, কিন্তু রাতে কোনো এক স্টেশনে ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়েছিল বলে সেদিন দেরি হয়েছিল ঢাকা পৌঁছাতে। ফার্স্ট ক্লাস কেবিনে 4 জন থাকার কথা থাকলেও সেদিন সেই কেবিনে ছিলেন 3 জন। রফিকুল আলম ছাড়া একজন মাঝবয়সী লোক এবং একজন অপেক্ষাকৃত তরুণ বাটেছাড় চুল। সারা রাতের ঘুমের পর তারা সকালে বসে কথা বলছিলেন। বিমানের নন ভেজ মেনুর চিকেনে কাঁটা চামচ গেঁথে দাঁতে কামড় দিতে দিতে চিটাগাং মেলের সেদিনের সেই আলাপচারিতার কথা মনে পড়ে তার। মাঝবয়সী লোকটা বাটেছাট লোককে বলেন, ভাই মনে হয় আর্মির, না হয় পুলিশের লোক। পুলিশের, কেবল ট্রেনিং শেষ করলাম, ঢাকায় জয়েন করতে যাচ্ছি, বাবা মার সাথে দেখা করতে গেছিলাম। মাঝবয়সী লোক, আচ্ছা, তা ভাইয়ের পোস্টিং কোথায় হইল? বাটেছাট, রেলওয়ে পুলিশে, এই ঢাকা চিটাগাং লাইনেই। মাঝবয়সী লোক বেশ উত্তেজিত হয়ে ওঠেন, তাইলে তো খুবই ভালো কথা,
আপনারে আমার দরকার, আমারেও আপনার দরকার। বাটিচাট মানে কি? বাটিচাট মানে কি? মাঝবয়সী লোক রফিকুল আলমের পরিচয় জানতে চান। রফিকুল আলম জানান, মাঝবয়সী লোক রফিকুল আলমকে বলেন, আপনি কিছু মনে করেন না, আমি এখন ওনার সঙ্গে একটা আলাপ সারব, মনে করেন যে আপনি এই আলাপ শুনেন নাই। রফিকুল আলম বলেন, ঠিক আছে, অসুবিধা নাই। মাঝবয়সী লোক বাটিচাট লোককে বলেন, শুনেন, আপনাকে আমার লাগবে আর আমাকেও আপনার লাগবে, কারণ আমি এই ঢাকা চিটাগাং রুটেই চোর চালানের মাল আনা নেওয়া করি। বাটিচাট আপনি কি বলতে চান? মাঝবয়সী লোক বলতে চাই যে আমি একজন চোরা কারবারি, তো এখন আপনাকে আমার হাতে রাখা লাগবে না। বাটিচাট লোকটা হাসেন। রফিকুল আলমের দিকে তাকিয়ে বলেন, উনি এসব কী বলতেছেন? পুলিশের সামনে বসে কী সব কথা বলতেছেন দেখছেন? মাঝবয়সী লোক ওনারে বইলা দিছি, উনি এখন কিছু শুনবেন না, উনি আপাতত কালা, ওনার কথা ভুইলা যান। আপনি আমার সত্য কইরা বলেন তো, এই যে পুলিশে ঢুকছেন কত টাকা ঘুষ দেওয়া লাগছে? বাটিচাট ঘুষ দিব কেন? আপনি কি বলতেছেন এসব? মাঝবয়সী লোক না, শুনেন, আপনি খালি আমার এই অ্যামাউন্টটা বলেন কত টাকা। বাটিচাট হাসেন, আপনি তো ভাই গ্যাঞ্জামের মানুষ। মাঝবয়সী লোক গ্যাঞ্জামের কি দেখলেন আপনি? আচ্ছা, আপনি বলতে লজ্জা পাইতেছেন, ঠিক আছে, কিন্তু আমি তো সব রেট জানি। আপনি যে কনস্টেবল পোস্টে না সেইটা আগেই বুঝছি, আপনি আরও উপরের পোস্টে, তো আমি মোটামুটি ধৈর্য নিতে পারি যে আপনি 5 লাখ টাকার কম দেন নাই। রফিকুল আলম গভীর কৌতুক নিয়ে এই লোকের কথা শোনেন। মাঝবয়সী লোক শুনেন, এই যে 5 লাখ টাকা দিছেন এইটা তো তুলতে হবে আপনারে, হবে না? তুলবেন তো আমাদের কাছ থেকেই, সুতরাং যত তাড়াতাড়ি আপনি লাইনঘাট চিনবেন তত তো ভালো, ভালো না? বাটিচাট শুনেন, আমি কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে পারি। মাঝবয়সী লোক না, আপনি পারেন না, আপনি তো এখনও জয়েন করেন নাই, কথা সেইটা না। আমারে অ্যারেস্ট কইরা তো আপনার কোনো লাভ হবে না, বরং ক্ষতিই হবে। ওইসব কথা বাদ দেন। শুনেন পুলিশ ভাই, আপনি একেবারে ফ্রেশ তো, তাই এত কিছু ভাবতেছেন, কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে সব। আমার সাথে এইভাবে যে আপনার দেখা হইল, এইটা আপনার লাগ বলতে পারেন। আমার লাইনের সাথে যত তাড়াতাড়ি আপনার যোগাযোগ ঘটবে ততই ভালো। আপনার মোবাইল নাম্বারটা দেন আমারে, বিমানবন্দর স্টেশন চলে আসছে, আর দেরি নাই। বাটিচাট না ভাই, আমার নাম্বার আপনাকে আমি দিব না। মাঝবয়সী লোক ঠিক আছে, দিয়েন না, আমার নাম্বারটা রাখেন, এই যে আমার কার্ড, আমার নাম আবুল কাশেম, কার্ডটা রাখেন, কাজে লাগবে আপনার। যে দেশে প্রকাশ্যে পুলিশের সাথে এ ধরনের আলাপ হয় সে দেশে থাকার তো কোনো যুক্তি নাই। এমন একটা কনক্লুশন সহজেই আসা যেতে পারে, কিন্তু রফিকুল আলম বেকুব কিসিবের লোক, তিনি ব্যাপারটাকে অন্যভাবে ভাবেন এ ঘটনা প্রমাণ করে আমাদের প্রশাসন কত ইনফর্মাল, কত ফ্লুইড, কত ট্রান্সপারেন্ট। তার এও মনে হয় যে দুইজনের মধ্যে কথোপকথনে তো একটা অ্যাবসলিউট লাইভ এন্টারটেনমেন্ট। কারো বাপের সাধ্য আছে আমেরিকার কোনো ট্রেনে এমন অসাধারণ বিনোদন পাওয়ার? যে বার কয়েক তিনি আমেরিকায় গেছেন, তখন সেখানকার প্রবাসীদের জীবন দেখে রফিকুল আলমের কেমন যেন প্যারাডক্সিক্যাল মনে হয়েছে। দেখেছেন দুর্দান্ত সব মনুমেন্টের পাশে, চৌকস শপিস মলের সামনে, অপরূপ পার্কের ভেতরে দাঁড়িয়ে ছবি তুলে তারা ফেসবুকে আপলোড করেন। একটা বেশ সুখী ইমেজ তারা তুলে ধরেন পৃথিবীর সামনে। কিন্তু রফিকুল আলম জেনেছেন তাদের অধিকাংশেরই প্রবাসে গোপন অনেক সংগ্রাম আছে, বেদনা আছে। রফিকুল আলমের মনে হয়েছে সুখী পাবলিক সত্তার আড়ালে তারা তাদের দুঃখী প্রাইভেট সত্তাকে ভুলিয়ে রাখেন। তিনি দেখেছেন তাদের পায়ের নিচে বাংলাদেশ না থাকলেও সবাই বুকের মধ্যে একটা বাংলাদেশ নিয়ে ঘুরে বেড়ান। বিদেশে বসে তারা নিজেদের মতো একটা মিনি বাংলাদেশ বানিয়ে নেন। হিম তুষারে একে অন্যের বাসায় দাওয়াতে গিয়ে সরিষা ইলিশ দিয়ে ভাত খেয়ে ফায়ার প্লেসের পাশে বসে যুদ্ধাপরাধের বিচার নিয়ে বিতর্ক করেন। বিমানের জানালা দিয়ে নিচে অস্পষ্ট সাগর দেখতে দেখতে রফিকুল আলমের মনে পড়ে যে ভদ্রলোকের বাসার একটা অংশে আপাতত তার স্ত্রী আর ছেলে উঠেছে। তিনি তাকে বলেছিলেন, বুঝলেন ভাই, মার সাথে আজকে স্কাইপে কথা হচ্ছিল, এ সময় শুনি বাইরের রাস্তায় কুকুর ডাকতেছে। কি যে ভালো লাগলো জানেন, দেশের কুত্তার ডাকও কি সুন্দর।
রফিকুল আলম দেখেছেন আমেরিকায় বসে নিজের মনের ভেতর একটা সুড়ঙ্গ তৈরি করে প্রবাসীরা সেই সুড়ঙ্গ পথে দেশে চলে যান। রফিকুল আলম এসব দেখে খানিকটা বিম্বল থেকেছেন, কারণ প্যারাডক্স বহন করার শিক্ষা তার নাই। তিনি বরং হাদার মতো ভেবেছেন মনের সুড়ঙ্গ পথে না, তিনি সশরীরে দেশে চলে আসবেন। ফলে প্রতিবারই তার হাতে ছিল রিটার্ন টিকিট। শালিকা নাইলার বাড়ির কাজের মেয়ে কিশোরী নিন্দা সুন্দরীর কথা মনে পড়ে রফিকুল আলমের। নিন্দা সুন্দরীর বাড়ি নালিতা বাড়ি। এমন অদ্ভুত নাম তিনি শোনেননি কখনো। অবাক হয়ে ভেবেছেন স্লিপিং বিউটির বাংলা অনুবাদ কে রেখেছে মেয়েটার এই নাম। রফিকুল আলমের অবাক হবারও বাতিক আছে। বুদ্ধিমান লোকেরা অবাক হয় না, কিন্তু বুদ্ধিমান হিসেবে তার কোনো সুনাম নাই, ফলে অনেক কিছুতেই তিনি অবাক হন। তিনি মেয়েটাকে বলে রেখেছিলেন তার বাবা যখন মেয়ের বেতন নিতে আসবেন তখন যেন অবশ্যই তার সঙ্গে দেখা করেন। নিত্যা সুন্দরী নামের রহস্য উদ্ধার করতে চেয়েছেন রফিকুল আলম, কিন্তু না, সে সুযোগ তিনি পাননি। সালাতের বাটিতে কাঁটা চামচ চালান রফিকুল আলম। এই সময় প্লেন কিছুটা বাম্পিং করে। পাইলট সিট বেল্ট বেঁধে নিতে বলেন। রফিকুল আলমের তখন সেই জার্মান কো পাইলটটার কথা মনে পড়ে যে নিজে প্লেনটাকে সোজা মাটিতে নামিয়ে ধ্বংস করে ফেললেন, আত্মহত্যা করলেন সবাইকে নিয়ে। জানা যায় সেই কো পাইলটের মানসিক সমস্যা ছিল। রফিকুল আলমের মনে হয় এই যে তাদের প্লেনের পাইলট ঘোষণা দিচ্ছেন, কে জানে এর কোনো সাইকিয়াট্রিক ডিসঅর্ডার আছে কি না। এই পাইলটের যদি মনে হয় সবাইকে নিয়ে এবার সোজা প্লেনটাকে সমুদ্রে নামিয়ে দিই, কিছু তো করার নাই। এই সালাদ খেতে খেতেই তখন তিনি টুপ করে অন্য সবার সাথে মিলে সমুদ্রে ডুবে যাবেন। এই আকাশে যে মানুষটার উপর বিমানের সব কটা যাত্রীর ভবিষ্যৎ, তাকেও বিশ্বাস করার কোনো উপায় নাই। হ্যাঁ, ব্যাপারটা বিশ্বাসেরই। আবারও মনে হয় তার। এক প্রবাসী রফিকুল আলমকে বলেছেন ঢাকা শহরের ধুলোবালি, যানজট এগুলোর ভেতর থেকে বাঁচার জন্য দেশ ছেড়েছেন তিনি। রফিকুল আলম তখন সেই প্রবাসীকে বললেন, ভাই শুনেন, আমার বউ আর আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন আমার চোখে কী যেন একটা ময়লা পড়লো। তো আমার বউ আমাকে রাস্তায় দাঁড় করিয়ে ওর আঁচলের ডগাটা সরু করে পেঁচিয়ে চোখ থেকে ময়লাটা বের করে দিল। তো আমেরিকার এই বিখ্যাত শহরের বাতাসে তো ধুলো ময়লাও নাই, ফলে এখানে আমার চোখে ধুলা পড়ার উপায় নাই, আর আমার বউ ওইখানে শাড়িও পরে না। সুতরাং ওই যে ওর আঁচল দিয়ে বউ আমার চোখের ময়লা পরিষ্কার করে দিল, এই চমৎকার দৃশ্য আমেরিকার এই শহরে তৈরি হওয়ার তো কোনো সুযোগ নাই আছে। রফিকুল আলমের এই অতি সরল রোমান্টিক যুক্তি সেই প্রবাসীর বিস্তর হাসির খোরাক যোগায়। রফিকুল আলম এবং রফিকুল ইসলাম একই ডিপার্টমেন্টের, একই বছরের ল অব থার্মোডিনামিক্স, বিগ ব্যাং থিওরি নিয়ে বিতর্ক করতেন। কিন্তু এ দেশে পদার্থবিদ্যার পণ্ডিতকে কে আর পদার্থবিদ্যা চর্চা করতে দেয়। পাশ করার পর রফিকুল ইসলাম ব্যবসা শুরু করেন, আর রফিকুল আলম শুরু করেন একটা প্রাইভেট কোম্পানির চাকরি। তবে দুইজন দুই রকম পেশায় চলে গেলেও রফিকুল আলমের সাথে রফিকুল ইসলামের যোগাযোগ ছিল। শালিকা নাইলার বিয়ের কথা উঠলে রফিকুল আলমী রফিকুল ইসলামের কথা তোলেন। অতঃপর বিয়েটা ঘটে এবং বিয়ের পর তাদের অ্যাপার্টমেন্টের নিচের ফ্ল্যাটেই থাকতে শুরু করেন রফিকুল ইসলাম আর নাইলা। আলম আর ইসলাম পরস্পরকে মিতা ডাকা অব্যাহত রাখেন, কিন্তু বিয়ের পর আলম এক নতুন ইসলামকে আবিষ্কার করতে শুরু করেন। তিনি লক্ষ্য করেন তার সঙ্গে গডস পার্টিকেল নিয়ে কথা বলতে চাইলে সে কী সব শেয়ার মার্কেটের আলাপ করে। রফিকুল আলম লক্ষ্য করেন অচিরেই রফিকুল ইসলাম তার শ্বশুরের প্রিয় পাত্র হয়ে উঠেছে। স্ত্রী সাবিহার কাছ থেকে জানতে পারেন রফিকুল ইসলাম তার শ্বশুরের গ্রামে বেদখল জমিগুলো দখল করে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। পুলিশে তার ভালো যোগাযোগ আছে বলে জানিয়েছে সে। পুত্র সন্তানবিহীন তার শ্বশুর তার এই করিতকর্মা ছোট জামাইয়ের কর্মতৎপরতায় সবিশেষ মুগ্ধ। শ্বশুর সাহেব অনেক আগেই টের পেয়েছিলেন যে তার ওই ম্যাজিক দেখানো বড় জামাই রফিকুল আলমকে দিয়ে কিচ্ছু হবে না, কিন্তু এতদিন তার কোনো বিকল্প ছিল না। নানা বৈষয়িক ব্যাপারে আলাপ তোলার চেষ্টা করেছেন রফিকুল আলমের সঙ্গে, কিন্তু দেখেছেন তিনি শুধু কোথায় কোন প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে, ফিজিক্সে এবার কে নোবেল পুরস্কার পেল, এইসব নিয়ে কথা বলেন। শ্বশুর সাহেব বেশ হতাশী ছিলেন এ নিয়ে, কিন্তু তার ছোট জামাই রফিকুল ইসলামকে পেয়ে তার সব হতাশা কেটে গেছে। তার সঙ্গে প্রাণ ভরে বিষয়ে আশয় নিয়ে কথা বলেন তিনি। তাকে তার জমি জমার ব্যাপারগুলো মীমাংসা করবার জন্য পাওয়ার অব অ্যান্টনিও দিয়ে দিয়েছেন তিনি। রফিকুল ইসলাম দিনে দিনে রফিকুল আলমকে এড়িয়ে চলতে থাকেন। আলম লক্ষ্য করেন তার চোখের সামনে ইসলাম ক্রমশ কেমন একটা শকুনে পরিণত হচ্ছে। একদিন ইসলাম আলমকে মিতার বদলে বলদ বলে ডাকেন।
আমেরিকার স্পন্সরশিপ নিয়েও ছিল কে দেশে পড়ে থাকে, তার চেয়ে বড় বলদ আর কে হতে পারে। এই কথা ইসলাম আলমকে ব্যাখ্যা বিশ্লেষণ সহ বোঝান। তাদের সম্পর্ক খারাপ থেকে তিক্ততার দিকে যেতে থাকে। বিমানের জানালায় দাঁড়িয়ে তার বন্ধু রফিকুল ইসলামের মোটা গোফটার কথা তার আবার মনে পড়ে। এক প্রবাসী একদিন রফিকুল আলমকে তার বাড়িতে রাখা একটা সুটকেসের গল্প শুনিয়েছিলেন। বলেছিলেন ওই দেশে যাওয়ার সপ্তাহখানেক পরেই উনি তার জিনিসপত্র ওই সুটকেসে গুছিয়ে ফেলেছিলেন। সিদ্ধান্ত নিয়েছিলেন না, ওই দেশে আর কিছুতেই থাকবেন না, দেশে ফিরে যাবেন তখনই। কিন্তু তারপর মনে হয়েছে এত টাকা পয়সা খরচ করে আসলেন, আর কয়টা মাস দেখে যাবেন, হয়তো ম্যাক্সিমাম 6 মাস। তারপর কখন যেন কী সব ঘটতে লাগলো। তিনি একটা কাজ পেলেন, তার স্ত্রী প্রেগনেন্ট হলেন, কখন যেন তাদের একটা মেয়ে হলো। একদিন সেই মেয়ে ইংরাজিতে কথা বলতে শুরু করলো। ভাবলেন মেয়েটা প্রাইমারি শেষ করলেই ওকে নিয়ে দেশে ফিরবেন। তার গোছালো সুটকেস আগের মতোই থাকলো। মেয়েটা আরেকটু বড় হলে দ্বন্দ্বে পড়লেন, বাচ্চাটাকে এখন দেশে নিয়ে যাওয়া কি ঠিক হবে? এই করতে করতে একসময় দেখলেন নিজেদেরও বয়স বেড়ে গেছে, শরীর টরীর খারাপ হয়। দেশের চিকিৎসার যে খোঁজখবর পান তা শুনে ভয় হয় তাদের। এখানকার মেডিকেলের যে সুযোগ তার লোভে পড়ে আর দেশে ফিরবার সাহস হয় না। এভাবে 20 বছর পার হয়ে গেছে তাদের। লোকটা বলেন তার সেই সুটকেস কিন্তু এখনও গোছানোই আছে। মাঝে মাঝে সুটকেসটার কাছে যান তিনি। তার মনে হয় হাতে নিয়ে এখনই রওনা হয়ে যাবেন, কিন্তু আর রওনা হওয়া হয় না। রফিকুল আলমের মনে পড়ে সেই প্রবাসী তাকে বলেছিলেন, বুঝলেন ভাই, প্রবাস জীবন হচ্ছে চোরাবালির মতো, ওটা শুধু আপনাকে নিচের দিকে টানবে। রফিকুল আলম সেসব জেনেও রেলওয়ে টিকিট হাতে সেই চোরাবালিতে পা রাখতে যাচ্ছেন। ব্যাপারটা ক্লাইম্যাক্সে যায় রফিকুল আলমের শ্বশুরের মিরপুরের বাড়িটাকে কেন্দ্র করে। পুরনো দিনের 4 তলা বাড়ি। রফিকুল ইসলাম বলেন তিনি ওটাকে ডেভেল পার্কে দিয়ে 9 তলা ফ্ল্যাট বানিয়ে দেবেন। আলম বলেন ওখানে 9 তলার পারমিশন নাই। ইসলাম বলেন তিনি সেটা ম্যানেজ করে নেবেন। আলম অবজেকশন দেন, কিন্তু রফিকুল আলম চাকরি বাকরি করেন, ফিজিক্সের আলাপ করেন, ম্যাজিক দেখান। তার মতো বেকুবের কথাকে পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন বোধ করেন না তার শ্বশুর। আর সেই সব স্বপ্নের ভেতর বাগড়া দেওয়াতে রফিকুল আলমের উপর তার শ্বশুর, স্ত্রী সাবিহা ও শালিকা নাইলা সবাই বিরক্ত। বিমানের সিটটা পেছনে হেলিয়ে দিয়ে রফিকুল আলম তার এককালীন বন্ধু রফিকুল ইসলামের সাথে তার শেষ সংলাপগুলো মনে করবার চেষ্টা করেন। আলম, ইউ আর গোয়িং টু ফার। ইসলাম, মানে? আলম, তুই বাড়াবাড়ি করতেছিস। ইসলাম, কি করতেছি? আলম, বাড়াবাড়ি। ইসলাম, কীরকম? আলম, ধান্দাবাজি করে মাল কামানোর চেষ্টা করতেছিস। ইসলাম, কি করে? আলম, ধান্দাবাজি। ইসলাম, কিসের চেষ্টা করতেছি? আলম, মাল কামানোর। ইসলাম, ও আচ্ছা, তো কি করতে হবে আমাকে? আলম, এসব ছেড়ে দিবি। ইসলাম, এইসব ধান্দাবাজি ছেড়ে দেব? আলম, হ্যাঁ ছেড়ে দিবি। ইসলাম, আর না ছাড়লে? আলম, তোকে আমি পুলিশে দিব। ইসলাম, কিসে দিবি? আলম, পুলিশে। ইসলাম, ও তাই, ভালো কথা। সুপ্তির জন্মদিনে ম্যাজিক দেখাচ্ছিস তো? সুপ্তি তার শালিকা নাইলা রফিকুল ইসলামের মেয়ে। রফিকুল আলম রফিকুল ইসলামের কথার কোনো উত্তর না দিয়ে চলে যান। এই সময় বিমানের ভেতর একটা বাচ্চা ভীষণ কাঁদতে শুরু করে। বাচ্চাটাকে ওর মা কিছুতেই থামাতে পারে না। পরে বিমানবালারা এসে নানা রকম খেলনা টেলনা দিয়ে বাচ্চাটাকে থামান। রফিকুল আলমের ভাবনার বানর এবার তার শালিকার নাইলার বাড়িতে তার মেয়ের জন্মদিনে গিয়ে পৌঁছায়। সেখানে সেদিন রফিকুল আলম ম্যাজিক দেখান। নাইলার বাড়িতে রফিকুল আলম সেদিন নিন্দা সুন্দরীর বাবাকে দেখতে পান। নালিতা বাড়ি থেকে এসেছেন তিনি। তাকে দেখে রফিকুল আলম খুবই উচ্ছ্বসিত হয়ে ওঠেন। তাকে বলেন, আপনি কালকে অবশ্যই আমার সঙ্গে একটু দেখা করবেন। আজকে তো জন্মদিন নিয়ে নানা হই হল্লা, আজকে কথা বলা যাবে না। কালকে আপনার সাথে নিরিবিলি একটু কথা বলবো। নিন্দা সুন্দরীর বাবা মাথা নাড়েন। রফিকুল আলম অবশেষে নিন্দা সুন্দরীর নামের রহস্য উন্মোচন করতে পারবেন ভেবে উত্তেজিত থাকেন। তারপর তিনি অনুষ্ঠানে বাচ্চাদের নাকের ভেতর থেকে জাদুর সাহায্যে খুচরো পয়সা বের করেন। অনুষ্ঠান শেষে সবাই যার যার ঘরে চলে যান।
ওপরের ফ্ল্যাটে রফিকুল আলম, নিচে রফিকুল ইসলাম। বিমানবালা এসে যাত্রীদের কাছে জানতে চান তারা চা বা কফি খাবেন কিনা। রফিকুল আলম 1 কাপ চা নেন। চায়ে চুমুক দেবার সাথে সাথে তার কানে সেদিনের রাতের কলবেলের শব্দটা বেজে ওঠে। জন্মদিনের অনুষ্ঠান শেষে ক্লান্ত হয়ে রাতে বিছানায় শোয়ার পর গভীর রাত প্রায় 2টার সময় রফিকুল আলম হঠাৎ তার দরজায় কলবেল শুনতে পান। তিনি ঘুম জড়ানো চোখে উঠে দরজা খুলে দেখেন দরজায় পুলিশ। অবাক হয়ে জিজ্ঞাসা করেন, কি ব্যাপার? পুলিশ বলে, আপনাকে থানায় যেতে হবে। কেন? রফিকুল আলম জিজ্ঞাসা করেন। পুলিশ, আপনার নামে কেস আছে। রফিকুল আলম, কিসের কেস? পুলিশ, রেপ কেস। রফিকুল আলম, মানে? পুলিশ, আপনার নিচের তলায় রফিক সাহেবের বাসায় যে কাজের মেয়ে আছে নিন্দা সুন্দরী, তার বাবা আপনার নামে মামলা করেছে যে আপনি তার মেয়েকে রেপ করেছেন। আপনি নিচে আসেন, আমাদের ভ্যান আছে, আপনাকে থানায় যেতে হবে। রফিকুল আলম কিছু বুঝে উঠতে পারেন না। তিনি পুলিশকে বলেন, আমি একটু রফিকের সাথে কথা বলে আসি। ব্যাপার তো আমি কিছু বুঝতে পারছি না। পুলিশ বলে, রফিক সাহেব থানায় আছেন, তার স্ত্রী নাইলাকেও আমরা অ্যারেস্ট করেছি। মিসেস নাইলার নামে অভিযোগ আছে তিনি নিন্দা সুন্দরীকে নানাভাবে নির্যাতন করেছেন। ঘুম চোখে কাপড় বদলে হতভম্ব রফিকুল আলম লিফট দিয়ে নামেন। তিনি মোবাইলে ইসলামকে ফোন দেন, কিন্তু ইসলাম ধরেন না। রফিকুল আলম পুলিশের ভ্যানে উঠে দেখেন সেখানে তার শালিকা নাইলা আঁচলে মুখ ঢেকে বসে আছে। রফিকুল আলম তাকে জিজ্ঞাসা করেন, কি ব্যাপার এইসব? রফিক কোথায়? নাইলা আঁচলে মুখ ঢেকেই বলে, থানায়, ওসির সাথে কথা বলতেছে। রফিকুল আলম বলেন, নিন্দা সুন্দরী, ওর বাবা, এরা সব কই? ঘটনাটা কি? নাইলা, ওরা সব থানায়, ঘটনা আমিও কিছু জানি না। তাদের দুজনকে থানায় নিয়ে গিয়ে বসায় পুলিশ। রফিকুল আলম রফিকুল ইসলামকে খোঁজার চেষ্টা করেন, দেখতে পান না। তিনি রফিকুল ইসলামকে আবার ফোন করেন, কিন্তু রফিকুল ইসলাম ফোন ধরেন না। আলম ভাবেন আমেরিকায় তার স্ত্রীকে ফোন দিয়ে সব জানাবেন কিনা, কিন্তু এইসব বলে তাকে খামোখার টেনশনে ফেলার কোনো মানে হয় না। এই ভেবে তিনি আর স্ত্রীকে ফোন করেন না। কিছুক্ষণ পর পুলিশ এসে রফিকুল আলমকে বলে, আপনাকে হাজতে থাকতে হবে, কালকে সকালে সিদ্ধান্ত হবে আপনাকে জেলে চালান করা হবে কিনা। আর নাইলাকে বলে, আপনাকে ওসির অফিসে যেতে হবে, ওখানে ওসি সাহেব আপনার সাথে কথা বলবেন। রফিকুল আলম নাইলাকে বলেন, কি ব্যাপার? রফিক তো আমার ফোন ধরতেছে না, ব্যাপার কি? তুমি এখনই গিয়ে রফিককে বলো আমাকে ফোন দিতে। রফিকুল আলম রফিকুল ইসলামের ফোনের জন্য অপেক্ষা করতে থাকেন, কোনো ফোন আসে না। পুলিশ এক পর্যায়ে রফিকুল আলমের মোবাইল ফোনটা তার কাছ থেকে নিয়ে নেন এবং তাকে হাজতে পাঠায়। হাজতে আরও 2 জন ছিনতাইকারীর সাথে এক বিনিদ্র বিভৎস ম্যাজিক্যাল রাত কাটান রফিকুল আলম। সেই রাতেই রফিকুল আলম প্রথম গভীরভাবে টের পান যে তিনি বস্তুত নেহাত একজন বেকুব এবং বলদ ম্যাজিশিয়ান। রফিকুল ইসলামের সাথে ধান্দাবাজি বন্ধ করা নিয়ে তার সংলাপ, জন্মদিনের অনুষ্ঠানে নিন্দা সুন্দরীর বাবার উপস্থিতি, রফিকুল ইসলামের ফোন না ধরা ইত্যাদির অঙ্ক ক্রমশ স্পষ্ট হয়ে ওঠে তার কাছে। রফিকুল আলমের কাছে ক্রমশ স্পষ্ট হয় এসবই রফিকুল ইসলামের আয়োজন। সে জানে পুলিশের সঙ্গে রফিকুল ইসলামের গভীর যোগাযোগ আছে। তাকে সবচেয়ে চমৎকৃত করে ব্যাপারকে সব সন্দেহের ঊর্ধ্বে রাখার কৌশল হিসেবে তার সঙ্গে নাইলাকেও গ্রেপ্তার করানোর অতীব সৃজনশীল পদক্ষেপ। রফিকুল আলমের কাছে খোলাসা হয় যে তাকে শিক্ষা দেবার জন্যই এ নিপুণ আয়োজন করেছে ইসলাম। রফিকুল আলম অনুভব করেন এই ঘটনার পর গভীর শিক্ষায় শিক্ষিত হয়ে উঠেছেন তিনি সে নির্ঘুম রাতে গভীরভাবে টের পান যে জগৎ সংসার, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, ল অফ থার্মোডিনামিক্স, ম্যাজিক এইসবের জ্ঞানে চলে না, চলে অন্য জ্ঞানে, যে জ্ঞান রফিকুল আলমের কানাকড়িও নাই। পরদিন সকালে কোনো ব্যাখ্যা ছাড়াই তাকে হাজত থেকে ছেড়ে দেওয়া হয়। রফিকুল আলম টের পান এটাও নাটকের পূর্ব নির্ধারিত দৃশ্য। হাজত থেকে বেরিয়ে তার মোবাইল ফোনটা হাতে পেয়ে নতুন শিক্ষায় শিক্ষিত রফিকুল আলম প্রথম আর কাউকে না, তার পরিচিত সেই ট্রাভেল এজেন্টের ম্যানেজারকে ফোন দেন। ফোন দিয়ে এই প্রথমবারের মতো তাকে বলেন আমেরিকার একটা 1 ওয়ে টিকিট কাটতে। পাইলট এ সময় ঘোষণা দেন প্লেন কিছুক্ষণের মধ্যেই দুবাই বিমানবন্দরের দিকে নামতে শুরু করবে। রফিকুল আলম সিট বেল্ট বেঁধে নেন। দুবাইতে তিনি প্লেন পাল্টে আমেরিকার সেই বিখ্যাত শহরের প্লেন ধরবেন।